নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বেলা শেষে বেলা শুরু, কলমে কালিতে সুকৃতি, প্রথম পর্ব। আজকে বেলাদেবী দেখতে দেখতে আজ তিনটে বছর বৃদ্ধাশ্রমে কাটিয়ে দিলেন তার শাশুড়ি মা মাধবী দেবীর সাথে। সেই কবে একমাত্র ছেলে অয়ন বিয়ের পর বউকে নিয়ে বিদেশে পাড়ি দিল, তবে থেকে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমটি শাশুড়ি বউয়ের একমাত্র ঠিকানা। বাগানের গাছগুলোর মাঝের বেঞ্চটায় বসে স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা মনে করছিলেন। মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে হওয়ার জন্য খুব একটা আলাদা কিছু ছিল না তার জীবন। বাবা চাকরি করতেন বটে, কিন্তু তাও বড় মেয়েটিকে পার করার তাড়া যেন মা বাবা দুজনেরই বড্ড বেশি ছিল। এক বিয়েবাড়িতে এসে জেঠিমার এক সম্পর্কিত দাদা বেলা দেবীকে পছন্দ করলেন তার ছেলের জন্য। একেই সরকারি চাকরিওয়ালা ছেলে, তার উপর জেঠিমার আত্মীয়, আপত্তির কোনো অবকাশ রইল না বেলার বাবা মায়ের। ক্লাস 12-এর ছাত্রী বেলা বাবা মাকে বলল, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন বিয়ে করলে আমার তো পড়াশোনার ক্ষতি হবে। বেলার কথাগুলো শুনতে পেয়ে মা কুয়োতলায় এক গামলা বাসন নিয়ে যেতে যেতে উত্তর দিয়েছিলেন, বিদ্যে চর্চা করে কবে তুমি উকিল মোক্তার হবে তার জন্য তো আর আমরা বসে থাকতে পারি না মা, তাই বেশি মুখে মুখে তর্ক না করে বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হয়। গর্ভধারিণী মায়ের মুখে মধু নিঃসৃত কথাগুলো শুনে আর সেদিন কিছু বলে উঠতে পারেনি বেলা। নিজের ঘরে ঢুকে পড়া টেবিল থেকে বইগুলো নিয়ে সোজা পাশের বাড়ির দীপকে দিয়ে এসেছিল, যদি দীপ কোনো দুস্থ মেধাবী পড়ুয়াকে দিয়ে সাহায্য করতে পারে। ব্যাস। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন সকালে যখন সব ছেলেমেয়েরা তাদের আগত ফলাফল নিয়ে চিন্তিত, ভবিষ্যৎ নিয়ে প্ল্যানিংয়ে ব্যস্ত, তখন বেলা ব্যস্ত ছিল তার গায়ে হলুদের আচার অনুষ্ঠান সারতে। তবে হ্যাঁ, বিকেলে পাশের বাড়ির গীতা বৌদি সাজাতে এসে বলেছিল, জানিস বেলা, মেয়েটাকে সকালে স্কুলে পাঠিয়েছিলাম তোর রেজাল্ট আনতে। ও দেখে এসে বলল সেকেন্ড ডিভিশনে পাশ করেছিস তুই, কিন্তু তুই আমাকে কথা দে রেজাল্টের ব্যাপারে কাউকে কিচ্ছুটি বলবি না, নইলে তো আমার কারোর রক্ষে থাকবে না। বৌদিকে দেওয়া কথা বেলা রেখেছিল, নিজের রেজাল্ট সে কাউকে জানায়নি। সেদিন বৌদির মুখে অমন একটা খবর শুনে ক্ষণিকের জন্য হলেও সব কষ্ট ভুলে গেলেও মিনিট 10 পর সানাইয়ের আওয়াজ আর বাজির শব্দ তাকে আবার মনে করিয়ে দিয়েছিল স্বপ্ন দেখার দিন শেষ। আজ তার বিয়ে। সারা রাত জেগে হাজার একটা নিয়ম কানুন সেরে নিজের থেকে 15 বছরের বড় অরুণের সাথে বিয়ে হবার পর বিদায়ের সময় একটু কাঁদেনি বেলা, বরং মনে মনে পণ করেছিল ভবিষ্যতে নিজের জীবনে হাজার ঝড় উঠলেও আত্মসম্মান বিসর্জন দিয়ে এ বাড়িতে সে আর আসবে না, কারণ এখানে তাকে সন্তানের থেকে বেশি দায়িত্ব মনে করা হয়। তারপর বৌভাতের রাতেই শ্বশুরমশাইয়ের হার্ট অ্যাটাক হলো। নামে নার্সিংহোমের ইমার্জেন্সি ইউনিটে ভর্তি করেও বাঁচানো যায়নি তাকে, সব কিছু ব্যর্থ করে চলে গিয়েছিলেন তিনি। শ্রাদ্ধের দিন একঘর লোকের মাঝে বড় জেঠিমা ও শাশুড়ি মাকে বলেছিলেন, এ কেমন বউ আনলি রে ছোট বউ, এসেই তো সিঁদুর চটিয়ে দিল। তবে আর 5টা শাশুড়ির মতো সবার সাথে তালে তাল মিলিয়ে বেলার শাশুড়ি সেদিন বেলাকে গাল পারেনি, বরং উত্তর দিয়েছিল, জন্ম মৃত্যু কি আর বলা যায় গো দিদি, মানুষটার হয়তো এমনভাবেই চলে যাওয়া লেখা ছিল। সেই প্রথম বেলা বুঝেছিল শ্বশুরবাড়ির সবাই একরকম হলেও শাশুড়ি মা মানুষটি কিন্তু বেশ অন্যরকম। তারপর ধীরে ধীরে ঘরকন্যার কাজ সামলানো, ছাদে বড়ি দেওয়া, বাগান করা, সব কিছুর মধ্য দিয়ে শাশুড়ির সাথে অজান্তেই একটা সখ্যতা গড়ে উঠল বেলার। চিরচেনা শাশুড়িমা ডাকটা অজান্তেই বদলে গেল মামনিতে। শীতের দুপুরে ছাদে লেপ তোষক রোদে দেওয়ার সময় একদিন মামনি বেলাকে বললেন, তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতিস তাই না বেলা? বিনা মেঘে বজ্রপাতের মতো চমকে উঠেছিল বেলা। একটা ঢোক গেলে উত্তর দিয়েছিল, তুমি এত কথা কি করে জানলে মামুনি? মাধবী দেবী। জানি রে মা, আমি সব জানি। আসলে তোর মতো আমারও যে একদিন স্বপ্ন ছিল পড়াশোনা করে স্বাবলম্বী হবার পর তারপর কপাল দোষে এবারের বউ হলাম। শাশুড়ির চোখ রাঙানি বরের কড়া শাসন আমাকে কয়েকদিনের মধ্যেই বুঝিয়ে দিল আমার স্বপ্নের বিসর্জন হয়ে গেছে চিরতরে। নিজেকে বুঝিয়ে সংসারে মন দিলাম। খোকা এলো, ওকে মানুষ করতে করতে জীবন থেকে অনেক কটা বছর কেটে গেল। তাই তো কয়েক মাস আগে তোদের বিয়ের কথাবার্তা শুরু হবার পর তোর শ্বশুরমশাইয়ের মুখে যখন আমি জানতে পারি তুই পড়াশোনাটা করতে চাস, তখন আমি চাইনি এই বিয়েটা হোক, কারণ আমি জানতাম
এখানে বিয়ে হলে আমার মতো তোর কোনো স্বপ্ন পূরণ হবে না। এই সব কথা আমি ওনাকে বলতে অনেক চেষ্টা করেছিলাম। এও বলেছিলাম যে বিয়েটা হলেও তোর পড়াশোনা যেন বন্ধ না হয়। কিন্তু প্রতিবারের মতো এবারও তিনি আমার কথার কোনো গুরুত্ব দিলেন না। আমার শত অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। এক নাগাড়ে কথাগুলো বলে থামলেন মামুনি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে লক্ষ্য করল বেলা। গলা জড়িয়ে বেলা বলছিল, তুমি চিন্তা করো না মামুনি, আমার পড়াশোনা করার স্বপ্নটা আমি একদিন ঠিক পূরণ করব, দেখে নিও তুমি। এক অবাস্তব স্বপ্ন পূরণের আশায় কান্না ভরা হাসিতে সেদিনের মতো দুজনের কথোপকথন শেষ হয়েছিল। একদিকে মাধবী দেবীর বহু চেষ্টার পরেও অরুণের সাথে বেলার সম্পর্কটা স্বাভাবিক হয়নি। রাশভারী অরুণ চিরকালই নিজের মেজাজেই থাকত। বেলার ভালো লাগা মন্দ লাগার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি কোনোদিনও। তারপর প্রকৃতির নিয়মে বিয়ের 1.5 বছরের মাথায় অয়ন এলো। স্বামীর সাথে বেলার যাই সম্পর্ক থাকুক না কেন, ছেলে অরুণকে বেশ ভালোবাসত। ছেলের প্রতি দায়িত্বে কোনো ত্রুটি ছিল না তার। অন্যদিকে একটা ছন্নছাড়া জীবনকে সমাজের কাছে সংসারের কাছে পরিপাটি করে উপস্থাপন করতে গিয়েও বেলাও যেন অভ্যস্ত হয়ে পড়েছিল। অয়নের তখন ক্লাস 7। একটা অ্যাক্সিডেন্টে অরুণ পাড়ি দিল না ফেরার দেশে। অরুণের যাবতীয় ফেলে যাওয়ার দায়িত্বের ভার এসে পড়ল বেলার কাঁধে। অরুণ সরকারি চাকরি করত, তাই নিয়ম মাফিক একটা চাকরি বেলা পেয়েছিল। তাছাড়া শ্বশুরও বেশ কিছু রেখে গিয়েছিলেন। সব মিলিয়ে 3টি প্রাণীর জীবন ধারণে অয়নের পড়াশোনা চালাতে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু তাই বলে একটা মানুষের অভাব কি অর্থ পূরণ করতে পারে? যেভাবেই হোক যেমনই হোক অরুণ মাথার ওপরে তো ছিল। অফিসে সারাদিনের ক্লান্তির পর বাড়ি ফিরে ছেলেকে পড়তে বসানো, মামুনির যত্ন নেওয়া, সংসারের কাজ ছাড়া সব কিছুর মধ্যে বেলা ক্রমশ নিজের সত্তাটাকে যেন হারিয়ে ফেলছিল। প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যখন জানলার ধারে এসে দাঁড়াতো, তখন অরুণকে ভীষণভাবে মনে পড়ে যেত বেলা। নিজেই নিজেকে প্রশ্ন করত, বেলার রাশভারী লোকটাকে তবে কি ও সত্যিই ভালোবেসেছিল? নিজের মনে উত্থিত প্রশ্নের সঠিক উত্তর বেলা কোনোদিনও পায়নি। তাই মনকে সান্ত্বনা দিত এই বলে যে ভালোবাসা না হলেও একসাথে থাকতে থাকতে অভ্যস্ত একটা ছিল। এই অভাববোধ হয়তো তারই জন্য। তবে হ্যাঁ, অরুণ চলে গেল, নিজের ভাগ্যকে পুরোপুরি দোষারোপ করতে পারেনি বেলা। কারণটা অবশ্য তার মামুনি, যিনি পুত্র বিয়োগের পরও বেলাকে এতটুকু একা ছাড়েননি, বরং আরও বেশি করে ওকে আর অয়নকে সন্তান স্নেহে আগলে রেখেছিলেন। ছেলেকে মানুষ করতে করতে মামনিকে সাথে নিয়ে বেলার জীবন থেকে কেটে গেল 24টা বছর। মা ঠাকুমার নিদারুণ উৎসাহে অয়ন আজ ম্যানেজমেন্ট পাশ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। চাকরির 2 বছরের মাথায় ভালোবেসে সে বিয়ে করল অফিসকালে ঈশাকে। ঈশা বড়লোক বাড়ির আদুরে মেয়ে। জন্মসূত্রে তো বা জন্ম হয়েও তো কখনো রান্নাঘরেই ঢোকেনি। এ বাড়িতে আসার পরও রান্নাঘরে ঢোকার বিশেষ প্রয়োজন তার হয়নি। মাধবী দেবী বেলা দুজনেই তাকে কন্যা স্নেহে আগলে রাখত, তবু কোনো এক অজানা কারণে ঈশা তাদের সহ্য করতে পারত না। অল্প কিছু হাতে হাতে করে দিতে বললেই সেটা বড় করে গিয়ে বলতো অয়নকে। ঈশাকে পেয়ে বদল ঘটেছিল অয়নেরও। এমনকি বইয়ের উস্কানিতে মা ঠাকুমাকে অপমান করতেও তার কুণ্ঠা বোধ হতো না। বেলা আর মাধবী দেবী দুজনের ঈশার সাথে যথাসম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতেন বাড়িতে শান্তি বজায় রাখতে। তবে সবসময় যা ভাবা হয় তা তো আর হয় না। মাঝে মধ্যে সংসারে এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায় যার আন্দাজ আগে থেকে কেউ করতে পারে না। বেলা আর মাধবী দেবীর জীবনে তেমন কিছুই ঘটতে চলছিল। বর্ষ শেষের আগের রাতে বেলা দেবী বেরিয়েছিলেন মাসের বাজার সারতে। ঈশা যে সেদিন বাড়িতে বন্ধু বান্ধবদের নিয়ে বাড়িতে পার্টির প্ল্যান করছে তা তিনি জানতেন না। 8টা নাগাদ বাড়ি ফিরে তিনি দেখলেন বাড়িতে মদের ফোয়ারা ছুটছে, সাথে চলছে উদ্দাম নাচ গান। শুধু তাই নয়, তার বয়স্ক মামনিকে দিয়ে ঈশা খাবার সার্ভ করাচ্ছে। বেসামাল হয়ে একটি ছেলে মাধবী দেবীর গায়ের ওপরে এসে পড়ল। টাল সামলাতে না পেরে মাধবী দেবীর হাতের থেকে সবকটা কাচের গ্লাস পড়ে যায়। ঈশার বন্ধুরা তাকে বলতে শুরু করে, কেমন কাজের লোক রেখেছিস, ঈশা যে একটা ট্রে পর্যন্ত হ্যান্ডেল করতে পারে না। মামনি যে এবারে কাজের লোক নয় এ কথা বলে বন্ধুদের ভুল ভাঙানো তো দূরস্থ, ঈশা সেদিন নিজের সমস্ত সীমা অতিক্রম করে মাধবী দেবীর গায়ে হাত তুলতে গিয়েছিল। চোখের সামনে শাশুড়ি মায়ের অপমান চিরশান্ত বেলাকে সেদিন এক লহমায় প্রতিবাদী সত্তায় বদলে দিয়েছিল।
মাথা ঠান্ডা রাখতে পারেনি সে, এগিয়ে এসে কষি একটা চড় মেরেছিল ঈশাকে। ব্যাস, সেই অশান্তির শুরু। রাতে বাড়ি ফিরে অয়ন ঈশার পক্ষ নিয়ে মা ঠাকুমাকে যাচ্ছে তাই বলে অপমান করে। শুধু তাই নয়, সেদিনের পর মা ঠাকুমাকে ছোট বড় কোনো কথা বলতে ঈশা দ্বিতীয়বার ভাবত না। শেষে জন্মাষ্টমীর দিন বিকেলে অয়ন জানালো অফিস থেকে তার বিদেশ যাওয়ার অ্যাপ্লিকেশনটা মঞ্জুর হয়ে গেছে। কাজেই দিন কয়েকের মধ্যে ঈশাকে নিয়ে সে বিদেশে চলে যাবে। তার সাথে মাকে এও জানিয়ে দেয় এবার যেন তারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেয়। ছেলেকার কিছু বলতে ইচ্ছে করেনি। বেলার খালি অয়নের মুখের দিকে তাকিয়ে ভেবেছিল সময়ের সাথে সাথে কীভাবে নিজের সন্তানও বড় হয়ে যায়। অয়ন চলে যাওয়ার পর বেলা আর মাধবী দেবী ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেন। বিশেষ করে বেলা ভাবত মামনের হঠাৎ শরীর খারাপ হলে একা হাতে সে কী করে সবটা সামলাবে। শেষে পেপার একটা বিজ্ঞাপনে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রমের ব্যাপারে জানতে পেরে বেলা আর মাধবী দেবী ঠিক করলেন যে পরবর্তী জীবনটা ওনারা ওখানেই কাটাবেন। ভিটে বাড়ির মায়া ত্যাগ করে সেটা বিক্রি করলেন চন্দননগরের এক ব্যবসায়ী ভদ্রলোককে। চলে এলেন শান্তিনিকেতনে। ব্যাস, তারপর থেকে শান্তিনিকেতনে ওদের শান্তির ঠিকানা, যেখানে ওরা অয়নকে ভুলে আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে। ঘোর কাটল বেলা। মামনি ডাকতে এসেছেন। মাধবী দেবী বলছে, কই রে বেলা, ঘরে চল, এবার সেজেগুজে তৈরি হতে হবে যে, মনে আছে তো? আজ আমাদের শান্তিনিকেতনের 12 বছরের পূর্তি উৎসব। সন্ধ্যে থেকে কত হইচই হবে বলতো, শিগগির চল। চোখের জলটা মুছে নিয়ে নিজেকে সামলে মামনিকে নিয়ে ঘরে গেল বেলা। আলমারি থেকে গত বছর জন্মদিনে মামনির দেওয়া শাড়িটা পরে বহু বছর পর সুন্দর করে সাজলো বেলা। তারপর মামনিকে তৈরি করে দুজনে নেমে এলো একতলার ড্রয়িং রুমটাতে। কিচেন হেল্পার টিয়া আর বুলানি একটা বড় কেক ডাইনিং টেবিলটায় রেখে দিয়ে গেছে। সবাই মিলে গল্পগুজব চলছিল। এমন সময় বৃদ্ধাশ্রমের মুখ্য পরিচালক ছায়াদেবী এসে বললেন, সবাই আমার কথা মন দিয়ে শুনুন। আজ আপনাদের সকলের সাথে একজন নতুন মানুষের পরিচয় করিয়ে দেব। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ আগামীকাল আসছে।